আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সৈকত হাসান বলছি। দর্শক, আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে আসছি। তো অনেকে বলেছেন যে ডায়াবেটিক্স নিয়ে কথা বলেছি, ডায়াবেটিক্স টাইপ 2 নিয়ে কথা বলেছি, ডায়াবেটিক্স 1 এর বিষয়টাও বলেছি, কিন্তু 1 বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করতে। কারণ অনেকে ডায়াবেটিক্স 1 এরও প্রবলেমের সম্মুখীন হন। তাদের ডায়াবেটিক্স 1 আছে। আচ্ছা, তো এখন সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের পরিবার বা আপনাদের পাশের মানুষের কাজে লাগবে। আচ্ছা, তো ডায়াবেটিক্স 1, ডায়াবেটিক্স 2 এটা আছে। অনেকে ডায়াবেটিক্স 1, অনেক ডায়াবেটিস 2 টাইপের এগুলো হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ডায়াবেটিক্স 1 যাদের হয়, তারা পাতলা চিকন এরকম। ডায়াবেটিক্স 1 যে তাদের, আমি ওইভাবে হয়তো কাজ করে বা করিনি বলি নেই, কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের যে প্রবলেমটা, সেই ইনসুলিনটা শরীরে থাকে না। প্যানক্রিয়াস থেকে সেই ইনসুলিনটা সেটা নিঃসরণ হয় না, যার ফলে চিনি জাতীয় বা শর্করা জাতীয় যে খাবার খেলে পারে সুগারটা অনেক বেড়ে যায়। এবং এই সুগারটা ঢোকানোর জন্য যে ইনসুলিনের প্রয়োজনীয়তা আছে, সেটা ইনসুলিনটা শরীরে কম থাকে বা থাকেই না বললেই চলে। তো এখন চিকিৎসাটা কেমন হবে সেটা নির্ভর করে যে ইনসুলিন কতটুকু সিক্রেশন হয় বডিতে, সেটার উপরে নির্ভর করে। তো এটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে বা এটাকে ব্যয়বহুল একটা বিষয়। তো এটা সবসময় টেস্ট করা যায় না, সবখানে অ্যাভেলেবেলও না। তো অনেকে দেখা যাচ্ছে যে এরকম আছেন। তার মানে এরকম অনেকে এরকম অনেক মানুষ জানতে চেয়েছেন। তো এটা কিভাবে করা যায়। তো তারা আসলে হয় কি, তারা অনেক শরীরে তাদের কোনো চর্বি থাকে না, তারা ওজন অনেক কম থাকে তাদের। তা দেখা যাচ্ছে 50 বা 50-এর কম এরকম তাদের ওজন থাকে। তাদের শরীরে মাংসও কম থাকে। হ্যাঁ, শরীরটা একদম রোগা পাতলা টাইপের হয়। হ্যাঁ, সেরকম একটা শরীর হয়। তো সাধারণত এই ধরনের রোগীকে আমরা যে পরামর্শটা দিই, তো যেটা আমরা বলতে পারি, তো যারা অনেকে জানেন না বা বিষয়টা, তো অনেক হয়তো এই বিষয়টা জানলে আপনাদের হয়তো অনেক কাজে লাগবে। এরকম রোগীর সংখ্যা হয়তো খুবই কম। তো যারা এটা ভুক্তভোগী তারাই জানে যে এটা কষ্টটা কি। তো প্রথম হচ্ছে কি, যে আমরা যে খাবার যেগুলো বলছি, যে বিশেষ করে শর্করা জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো ভাত জাতীয় যে খাবারগুলো আছে, তারপর চাল, গম, ভুট্টা, যেগুলো যত খাবারগুলো আছে, মুড়ি, চিড়া থেকে শুরু করে, তারপর চিনি, গুড়, মধু, তারপর মানে সকল ধরনের কোমল পানীয় যেটা বলে, সফট ড্রিঙ্কস যেটা বলি আমরা, তো এগুলো একটু খাওয়া যাবে না। মানে ফলও আপনারা আপাতত খেতে পারবেন না টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। হ্যাঁ, তো মিষ্টি বা টক দই পর্যন্ত, যে কোনো ধরনের মিষ্টি, হ্যাঁ, দুধের তৈরি যে কোনো জিনিস, যেমন টক দই, এগুলো খেতে পারবেন না। এগুলোর মধ্যে সুগার আছে। তো বাজে তেল যেগুলো, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, রাইস বার্ন তেল, ভুট্টার থেকে তৈরি যে ভেজিটেবল তেল, যে কোনো তেল এগুলো অ্যাভয়েড করতে হবে। তো তো আরেকটা জিনিস করতে হবে কি, যে প্রোটিন, আমিষের পরিমাণটা একটু সীমিত রাখতে হবে। তো আমরা এটা বলবো যে এই তেল আপনারা কোনগুলো খাবেন। যারা গরিব আছেন তারা খাঁটি সরিষার তেল, ঘানিতে ভাঙানো তেল যেটা, হ্যাঁ, এটা এটা নিতে পারেন। তো ছোট একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল হলে শুধু শাকসবজি রান্নার জন্য ব্যবহার করে রাখতে পারেন। অল্প একটুতে আপনার কয়েক মাস চলে যাবে, বেশি লাগে না। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা কোল্ড প্রেস, যেটা অর্গানিক, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। যারা এটা অ্যাভয়েড করতে পারবেন না, তারা ঘরে নারকেল তেল বা দুধ তৈরি করবেন, পরে সে দুধ দিয়ে ফ্রিজে রেখে দিলে পারে, দেখবেন যে উপরে যে অংশটা, সেটা জাল দিলে ওই তেলটা আপনার ব্যবহার করতে পারবেন। মাখন বা ঘি, খাঁটি যেটা, হ্যাঁ, মাখন বা ঘি, যারা মাখন বা কনফিউজ যারা, তারা খাঁটি ঘি বা যেটা পাওয়া যায় সেটা জোগাড় করে নিতে পারেন। বিশেষ করে সব জায়গায় খুঁজলে আপনারা হয়তো পেতে পারেন। তো মাংস যেটা, আমরা বলবো যেটা মাংসটা খেতে পারবেন, কিন্তু পরিমাণে কম। যারা ডায়াবেটিক্স, হ্যাঁ, টাইপ 1-এ, তো টাইপ 1-এর ইনসুলিনের প্রয়োজনীয়তাটা একটু এইভাবে কম হয়। তো দেশি মুরগি মাংসটা খাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে ডিম দুটো ডিম খেলেন, তারপর হচ্ছে কুসুম সহ খেলেন, আর একটা ডিম শুধু শুধু কুসুম খাবেন। মাছ যখন খাবেন, তৈলাক্ত মাছটা বেশি, সামুদ্রিক মাছ যেটা, সেটা তৈলাক্ত মাছের যে তেলের অংশটা, সেটা বেশি নিয়ে মাছের অংশটা কম নেবেন। তো কারণ আপনি যে চর্বি খেতে, বিশেষ করে ভালো ভালো চর্বি যেগুলো আছে, যেগুলো আমরা বলছি, সেগুলো পর্যাপ্ত খেতে পারবেন। আপনার যে চর্বি খেলে কোনো অসুবিধা হবে না, বরং আপনার ওজন বৃদ্ধি করার জন্য আপনাকে চর্বিই খেতে হবে।
চর্বি মানে এটা খেতে হবে। চর্বি খেলে পারে আপনার যে এতক্ষণ যে চর্বিগুলো বললাম সেগুলোই ডিমের কুসুম, মাছের তেল, তারপর মাংসের সাথে যে চর্বিটা আছে, খাসির মাংস, তার গরুর মগজ, তারপর হচ্ছে খাসির পায়া, গরুর পায়া, তো এইগুলো, এই চর্বিগুলো, কলিজা, তারপর হচ্ছে এগুলো খেতে পারবেন। তো সবসময় মনে রাখবেন যে এইগুলো পরিমাণে আসলে অত বেশি খাওয়া যায় না, আর অত বেশি খেতেও হয় না। তো যে কোনো জিনিস যদি অতিরিক্ত হয় সেটা কিন্তু শরীরের জন্য ভালো না। সবসময় আপনারা পরিমিত আহার করতে হবে। তো এই খাবারগুলোকে খাবারগুলো পরে যে সুগার আগে কত আছে, সুগার পরে কত আছে, সবসময় মাপবেন, এবং নিজেরাই বুঝে যাবেন যে এই খাবারটা খেলে আপনার সুগার বাড়ে, এই খাবারটা খেলে আমার সুগার কমে বা ঠিক থাকে, হ্যাঁ, বা কত বেশি বাড়ে না। তো এটা নিজেকেই ডাক্তারি করে নিজে কি করে সর্বক্ষণ এটা মনিটরাইজেশন করতে হবে। প্রেশারটা রেগুলার প্রেশারটা মাপবেন বা ই করে ঠিক চেক রাখবেন। আচ্ছা, তো গ্লুকোমিটার আপনার কাছে থাকতে হবে। তো এই যে মাশরুম খেতে পারবেন। তারপর হচ্ছে সকল সবুজ শাকসবজি যেটা আছে সেটা আপনার প্রধান খাবার। ভাত রুটি আপনারা খাবেন না, কারণ অবশ্য সবুজ শাকসবজি খেতে হবে। তো এটা অবশ্যই আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করা, সেই রান্না করতে 70 বার চিবাই খেতে হবে। এটা খাওয়ার সাথে সাথে সালাদ খেতে পারেন, তারপর টমেটো, তারপর গাজর খেতে পারেন। তারপর গাজর বেশি খাওয়া যাবে না, হ্যাঁ, টমেটো বেশি, শসা খেতে পারেন, টমেটো খেতে পারেন। তো সব ধরনের বাদাম, সেটাও অনেক বেশি পরিমাণে না, সে বাদাম বেশি খেলে সুগারটা বাড়ে। অনেকে বাদাম বেশি খেয়ে ফেলে, অনেকে, হ্যাঁ, এক গাদা বাদাম খেয়ে ফেলে। তো বাদাম খেতে পারবেন, কিন্তু মাখন ঘি বা ঘি দিয়ে মিশিয়ে বা এরকম সরিষার তেল দিয়ে ভেজে তার সাথে একটু পেঁয়াজ দিলেন, দিয়ে তো সেভাবে অল্প করে মিশিয়ে খেতে পারেন। তো এখানে সালাদ করে দিলেন, টমেটো, তো যে চানাচুর খাই যেভাবে আমরা, সেভাবে আমরা বাদামটা খেতে পারি চানাচুর না দিয়ে, হ্যাঁ। অবশ্যই সেটা সুস্বাদু লাগে, অনেক ভালো লাগে। তারপরে দেখবেন যে কোন খাবার, মানে কোন ডায়াবেটিস বাড়ে কোন খাবারটা, কিন্তু আপনার ডায়াবেটিস কম বাড়ে বা কন্ট্রোলে থাকে। তো তারপর আসেন যে পানি হিসাবে অবশ্যই আপনাকে অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, যেটা, হ্যাঁ, যে কোম্পানির হোক, উইথ দ্য মাদার, কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার, এটা খেতে হবে। তো এইটা আপনি অবশ্যই খাওয়ার ইমিডিয়েটলি আগে, গরম পানি হলে ভালো, গরম পানি না হলে অসুবিধা নেই। এটা 1 চামচ 1 গ্লাস পানির মধ্যে দিয়ে আপনার সঙ্গে সঙ্গে খাবারটা খেতে পারবেন, হ্যাঁ, মানে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার পরে আপনারা খাবারটা খেতে পারেন। তারপর চিবিয়ে খাবেন। তারপর একটু আদার রস, অ্যাপেল সিডার ভিনেগারের সাথে আদার রস, লেবু রস দিতে পারেন, মিশাতে পারেন। একটা কচি ডাব খেতে পারেন, হ্যাঁ, একটা কচি ডাব। যাদের মনে হয় যে ডাবের পানি খেলে ডায়াবেটিস বেশি বেড়ে যাচ্ছে, তারা এই একটু ডাবের পানি থেকে বিরত থাকবেন। সবাই কিন্তু এক না, সবার কিন্তু লেভেল এক না, হ্যাঁ। তো কারোর ইনসুলিন একদমই নেই, কারোর অল্প আছে, কারোর আরেকটু বেশি আছে। তো একজন এক রকম, সবাই একরকম না। কিন্তু আপনার নিজেই মেপে আপনাকে ঠিক রাখতে হবে আপনারটা কী অবস্থা আছে। কীভাবে বুঝবেন যে একেবারে যাদের ইনসুলিন নাই তাদের অবশ্যই ইনসুলিন দিতে হবে। তাই এবার আসেন যে সহজ হিসাব দিই, সেটা হচ্ছে যে রেগুলার খাবার পরে আপনি যে ডায়াবেটিক্স মাপবেন। খালি পেটে যে আপনার যদি ডায়াবেটিক্স দেখা যাচ্ছে 10-এর উপরে আছে, হ্যাঁ, তো তখন যে কোনো ইনসুলিন, যে ইনসুলিন আপনি নিচ্ছেন বা রেগুলার ইনসুলিন যেগুলো আছে, তো সেই ইনসুলিনগুলো ব্যবহার করতে পারেন, হ্যাঁ। তো শর্ট অ্যাক্টিং যেগুলো আছে, রেগুলার যেগুলো ঘোলা না, মিক্স না, একদম ক্লিয়ার যেগুলো, এই ক্লিয়ারেন্স ইনসুলিনটা আপনি কি করবেন, আপনার যে ডায়াবেটিক্স 10, হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন। তো আপনারা এটা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে যে আপনার জন্য কোনটা কি, সেটা আপনার জন্য সেটা আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। তো মিক্সটা ব্যবহার করবেন না, হ্যাঁ, ক্লিয়ারটা ব্যবহার করবেন, হ্যাঁ। তো কারণ হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা আমাদেরকে জানতে হবে। আর যে একটা শর্ট অ্যাক্টিং, এটার অ্যাকশন বেশিক্ষণ থাকে না। তো খাবার আগে যদি মানে খেয়ে 4-5 ঘন্টা পরে কিন্তু এর অ্যাকশন শেষ, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কম। আর আপনি যদি খাওয়ার আগেও মাপবেন, খাওয়ার পরেও মাপবেন। তো অনেকে ডিজিটাল মেশিনতে মাপে বা করে, তো অ্যাক্টিভ বিষয়টা থাকে। তো যেটা সব কোম্পানির নাম তো আর ব্যবহার করা যায় বলা যায় না। তো আপনি যেটা ভালো, আপনার বিশেষজ্ঞ ডাক্তার যেটা করবে সেটা আপনি করবেন, যেটা আপনার জন্য ভালো সেটা আপনার বিশেষজ্ঞ ডাক্তারই আপনাকে বলে দেবে। তো যারা দীর্ঘদিন ব্যবহার করছেন তারা জানেন, বিভিন্ন মেশিনের নাম জানেন, হ্যাঁ। তো সেইভাবে তারা ব্যবহার করতে পারেন। খাবার যে জাস্ট ইমিডিয়েটলি আগে আপনারা মাপবেন, তারপরে খাবারটা খেলেন। তো তখন আপনার যে যদি 10-এর নিচে থাকে,
হ্যাঁ, খালি পেটে যদি 10-এর নিচে থাকে তাহলে আপনাকে অবশ্যই 6 ইউনিট দিতে হবে, 6 ইউনিট নিতে হবে। যদি 7-এর নিচে থাকে, 8-এর নিচে থাকে তাহলে ইনসুলিন দেওয়ার দরকার নাই। তো 7-8-এর নিচে থাকলে ইনসুলিন দেওয়া লাগবে না। তো বুঝতে পারছেন বিষয়টা? তো 7 থেকে 10, 8 থেকে 10-এর ভিতরে তখন 6 ইউনিট দেওয়া যায়। 10 থেকে যদি 12 বা 10 থেকে 14 থাকে তাহলে 10 ইউনিট দেওয়া যায়। তো এখানে যদি দেখেন যে 14 বেশি 14 থেকে 16 তখন 12 ইউনিট দেওয়া যায়। 14 মিনিট দেওয়া যায়। তো তারপরে যদি দেখেন যে তারও বেশি তাহলে 16 ইউনিট দেওয়া যায়। এইভাবে নিজেরাই অ্যাডজাস্ট করতে হবে। কতটুক দিলে আমার খাবার পরে বাড়ে কিনা সেটা দেখতে হবে। তো ইনসুলিন দেওয়ার আধা ঘন্টার ভিতরে খাবারটা খেতে হবে, হ্যাঁ। আর 15 মিনিট অবশ্যই লেট করতে হবে। তো ইনসুলিন দেওয়ার 15 মিনিট থেকে 30 মিনিট এর ভিতরে খাবারটা খেয়ে নিতে হবে, হ্যাঁ। তো আরও অনেক বিষয় আছে ছোটোখাটো, তো সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো একটা সময় তো লাগবেই একটা বিষয়, হ্যাঁ। তো বেশি দেরি করলে আবার হবে না, বেশি দেরি করলে আবার মানে হাইপোগ্লাইসেমিয়া হবে। তো আবার খুব তাড়াতাড়ি করলে আবার দেখা যাচ্ছে যে কোনো জিনিসই তো শরীরে আবার একটা বিষয় আছে। তো 15-20 মিনিট মিনিমাম, তারপরে 30 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি যেন না হয়। তো খাবারটা খাওয়ার 2 ঘন্টা পরে আপনাকে আবার মাপবেন। 2 ঘন্টা মাপার পরে আপনি বুঝবেন যে আপনার যে ইউনিটটা দিয়েছেন সেটা সঠিক আছে কিনা। যদি দেখেন যে না আপনার 2 ঘন্টা অনেক বেশি, তখন বুঝতে হবে যে আপনাকে পরে ডোজটা বাড়াইতে হবে কিনা। সেটাকে অবশ্যই কিন্তু নির্ভর করে কি কোন খাবারটা খাচ্ছেন সেটার উপরে। তো আপনাকে নিজেকে হতে হবে, জানতে হবে। খালি পেটে মাপবেন, কোন খাবারটা খাচ্ছেন সেটা লিখে রাখবেন এবং কতটুকু ইউনিট দিয়েছেন সেটা লিখে রাখবেন। খাবার 2 ঘন্টা পরে এসে আবার লিখবেন, ঠিক আছে। এই বেলা 1 বেলা, 2 বেলা, 3 বেলা, এবার আপনি নিজে মাপবেন যে কতটুকু আপনার দিলিটিকে হচ্ছে। এবার আসেন যে ইনসুলিনটা পরিমাণটা কীভাবে কমানোর পরিমাণটা কী উপায় আছে। রাত 10টায় আপনাকে ভালো একটা ঘুম দিয়ে শুরু করতে হবে। ঘুমটা ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে হবে 45 মিনিটস, 1 ঘন্টা খালি পেটে হাঁটবেন। তো অনেকে এটা টেস্ট করতে পারে যে খালি পেটে না হেঁটে মাপবেন, হ্যাঁ। হাঁটার 45 মিনিট হাঁটার পরে মাপবেন, দৌড়াবেন না, হ্যাঁ। তো জাস্ট মিডিয়াম পেসে হাঁটবেন, একটা হিট এক্সারসাইজ করবেন, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, হ্যাঁ। তো 5 মিনিটের একটা 20 সেকেন্ড জোরে দৌড়াতে পারলেন, তারপর জোরে দৌড়াতে পারেন। যারা পারেন না তাদের বলছি না, যারা দৌড়াতে পারেন তাদের ক্যাপাসিটি অনুযায়ী। তো যারা অনেক জোর দৌড়াতে পারেন তাদের তো ক্যাপাসিটি মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড দৌড়াবেন, 10 সেকেন্ড রেস্ট, 20 সেকেন্ড দৌড়াবেন, 10 সেকেন্ড রেস্ট, এইভাবে 5 মিনিট বা 3 মিনিট এরকম ক্যাপাসিটি অনুযায়ী করবেন। ইনজুরি আবার হয়ে যায় না, আবার খেয়াল রাখেন দৌড় দিতে যায় আবার যেন গিরাগাড়া ছুটে না যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো হিট এক্সারসাইজ করলে কি হয় যে আমাদের মাংসের ভিতরে যে সরাসরি যে ইনসুলিনের সাহায্যে ছাড়াই গ্লুকোজটা প্রবেশ করে। তো হিট এক্সারসাইজ করলে আপনার গ্লুকোজ সরাসরি ঢুকে যাবে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিংয়ের মাধ্যমে। তো এই জন্য আপনাদের জরুরি। তো যারা টাইপ 1 ডায়াবেটিক্স, যারা মাসেল বিল্ডিং করার চেষ্টা করছেন, তো যারা অবশ্যই আপনাকে জিমে যেতে হবে অথবা আপনাকে ডাম্বেল নিয়ে মাসেলকে এক্সারসাইজ করাইতে হবে যাতে মাসেলস বিল্ডিং হয়। মাংসপেশি কিন্তু আপনার সুগারটাকে খেয়ে ফেলবে। মাংস যত বেশি থাকবে আপনি সুগারটা তত বেশি শরীরে ঢুকাতে পারবেন। তো আমার কথা বুঝতে পারছেন যে যারা মানে সুগার কম থাকছে অনেকের, তো ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি আমরা, মাসেল বিল্ডিং করতেছি আমরা। তো হাই ইন্টেন্সিটি যে ইন্টারমিডিয়েট খুবই গুরুত্বপূর্ণ। রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে মারাত্মক গুরুত্বপূর্ণ। এই আমরা যে রোজার এখন মাস পার করতেছি, এই রোজার মাসে যদি মানে গ্রোথ হরমোন বেশি রিলিজ হচ্ছে, গ্রোথ হরমোন 2000 গুণ বেশি, গ্রোথ হরমোন বেশি রিলিজ হলে আমাদের মাংসপেশিতে গ্রোথ হরমোনের যে এটা আছে সেটা আমাদের থাকবে, হ্যাঁ। গ্রোথ হরমোন অনেক বেশি রিলিজ হয়, যেহেতু 2000 গুণ বেশি যেটা বললাম। তো গ্রোথ হরমোন বেশি রিলিজ হলে পরে মাংসপেশিটাকে বেশি তৈরি হয়, হ্যাঁ। তো বুঝতে পারছেন যে এই ভালো ঘুমের কোয়ালিটি বা তারপর হচ্ছে ব্যায়াম, সকালে একটা বললাম, তা বিকালে আবার একটা হাঁটবেন, হ্যাঁ। আসর নামাজের পর 30 মিনিট হাঁটবেন, এশার নামাজের পর আবার 20-30 মিনিট হাঁটবেন। এই হাঁটাটাই আপনার ইনসুলিন, আপনার কোনো টাকা লাগবে না, ফ্রি। এই মেডিসিনটা আপনি ফ্রি পাচ্ছেন। এই হাঁটাটা আপনার একটা মেডিসিন, হ্যাঁ। হাঁটলে কি হয় যে আপনার ব্যায়াম করলে কি হয় যে সরাসরি আপনার ঢুকে যাচ্ছে ইনসুলিনটা আপনার ভিতরে। তো এক মাসেল এক্সারসাইজ করতে বলছি যেটা, হ্যাঁ। একদিন পর একদিন ফ্রি হ্যান্ড যেগুলো রেগুলার করবেন, বুক ডাউন দেওয়া, তারপর হচ্ছে যে স্কোয়াট যেটা। তো যে কোনো আপনার যে যোগ ব্যায়াম বা যে বেশি ব্যায়াম করার চেষ্টা করবেন, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস যাদের, হ্যাঁ। তো ব্যায়ামের মাধ্যমে যদি আপনার দেখবেন ইনসুলিনটা ছাড়া আপনি একটা সময় যে মাসেল বিল্ডিংয়ের মাধ্যমে যে রোজা রেখে সেই রোজার সবগুলো করতে পারেন। এটা কীভাবে করবেন যে আপনাদের পার্সোনাল হিসাবে করবেন, আপনাদের মতো সেটিং করে করবেন। আমি 2টা রোজা করবো, কেউ 3টা, বা কেউ সবগুলো করতে রাখছে, বা রাখার কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্রশ্ন এটা যে হাইপোগ্লাইসেমিয়া হবে কিনা। তো
তো রোজা রাখলে দেখা যাচ্ছে শুধুমাত্র যে ইফতারি একমাত্র যে একবার খেতে পারছেন, তাই না? ইনসুলিনটা কিভাবে নেবেন? ইফতারের আগে মাপবেন, মাপার পরে যে দেখেন যে 10, তাহলে দেখবেন 6 ইউনিট। হ্যাঁ, যদি দেখেন যে 10 থেকে 15 ভিতরে, তাহলে দেখবেন যে 10 ইউনিট ইনসুলিন এইভাবে দিবেন। তারপরে হচ্ছে ইফতারি করবেন, ইফতারি 1 ঘন্টার ভিতরে সব খাবারগুলো খাওয়া শেষ করবেন, যেগুলো বলেছি। তো এই খাবারটা খাওয়ার পর 2 ঘন্টা পরে আপনি মাপবেন, যখন দেখবেন কত আছে, এইভাবে মাপতে থাকবেন। তারপরে খালি পেটে সেরিতে পানি খেয়ে রোজা থাকবেন, সারাদিন রোজা রাখবেন। ডায়াবেটিস চেক করবেন, যদি মনে করছে যে আপনি হাইপ হয়ে যাচ্ছেন বা আপনার সমস্যা মানে তা সামান্য খাবার খেয়ে নিলেন, ওদিনকে হয়তো রাখতে পারলেন না, সেটা একটা আলাদা বিষয়, সেটা নিজের মতন করে আপনাকে করতে হবে। হ্যাঁ, তো এইভাবে আপনার সব নিজের মেশিন হাতে রাখবেন, কাছে রাখবেন, এর টেস্ট করবেন, চেক করবেন, চলবেন। তো তারপর দেখেন যে নিজেই বোঝা যাবে যে কীভাবে চললে আপনার ইনসুলিন অল্প সময় ইনসুলিন দিয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে। কারো ইনসুলিন হয়তো লাগবেই না, কারো হয়তো 6 ইউনিট 4 ইউনিট, হ্যাঁ, কারো হয়তো দেখা যাচ্ছে যে এইভাবে চলতে থাকতেছে, একটা সময় তাকে মাসল বিল্ডিং করে তা ওজন বাড়াতে হবে। হ্যাঁ, মাসল বিল্ডিং করতে হবে। টাইপ 1 ডায়াবেটিস যাদের, তাদের মাসল বিল্ডিং করতে হবে। ফ্যাট জমা থাকলে হবে না, তো যাদের কমবে তাদের ফ্যাটের ওজনটা কমবে। হ্যাঁ, আমাদের এই পদ্ধতিতে মাসল বিল্ডিংটা করতে হবে। তো এইভাবে আপনার ওজন বাড়াইতে হবে। হ্যাঁ, তো হয়তো আরও অনেক প্রশ্ন থাকতে পারে, একজনের এক একটা প্রশ্ন থাকতে পারে, তো আপনার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জানতে পারেন। তো ইনসুলিন তো দিতেই হবে সবার। তো বিষয়টা ইনসুলিন তো বাঁচার উপায় হচ্ছে যেখানে যে কারো ক্ষেত্রে হবে, কারো ক্ষেত্রে হবে না। যার একদমই ইনসুলিন নাই, তার ইনসুলিনটা বাঁচার উপায় নাই। যার ইনসুলিন কিছু হলেও আছে, সেই ইনসুলিন ছাড়া বাঁচতে করতে হবে। তো তবে যে মাসল বিল্ডিংয়ের মাধ্যমে আপনি শর্করা কমে খাওয়ার মাধ্যমে, আপনার ভালো কোয়ালিটি ফ্যাট খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, এবং জোরে রোজা রাখার মাধ্যমে, ভালো ঘুমের মাধ্যমে সব কিছু ঠিক থাকে, তাহলে দেখা গেল যে আপনি যে ইনসুলিন লাগতেছে না। কারণ হচ্ছে যে সুগার যে সামান্য যে শরীরে আপনার আছে, সেটা তো আপনার মাসল খেয়ে করে নেবে। হ্যাঁ, সেটা হাঁটার মাধ্যমে আপনার ভিতরে ঢুকে যাবে। তো অনেকের ওয়েট দিন দিন দেখা যাচ্ছে কমে যাচ্ছে। ওয়েট বাড়ানোর জন্য দেখা যাচ্ছে এই খাবারগুলো সে মানে যেভাবে বললাম সেভাবে খেতে হবে। তো এইভাবে চললে হবে তার ওয়েট মানে মাংসপেশিটা বাড়বে, মাসল বিল্ড হবে, তাহলে মাসল বিল্ড হবে এবং তাহলে ওয়েট তখন বাড়বে। ইনসুলিন যদি শরীরে একদিন না থাকে, তার মাসল জীবনও বিল্ড হবে না। হ্যাঁ, তো ইনসুলিন অবশ্যই তাদের ক্ষেত্রে কিছু ইনসুলিন নিতে হবে সুগার লেভেলটা তাদের করার জন্য। তো অনেকে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠলেই বুকের খাঁচা বা বিভিন্ন ব্যথা করছে, এটা বিভিন্ন কারণ হতে পারে, অনেক কারণে হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলে এগুলো থাকলে এগুলো কমে আসবে। হ্যাঁ, তো সর্বাবস্থায় বলবো যে আপনারা প্লিজ যারা অনেকে বলেছেন যে ইনসুলিন দেওয়া বন্ধ করে দেওয়ার পরে আপনার শরীরে মেনটেন করতে মানে ডায়াবেটিস দেখা বেশি থাকছে অনেকের, তো তাদেরকে বলবো যে তারা অবশ্যই ইনসুলিন নিতে হবে। হ্যাঁ, তো প্রয়োজন হলে তো লাগবেই, তাই না? আপনার বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলে দেবে কি করতে হবে। তো ডায়াবেটিস যার বেশি আছে, যা বুঝতে হবে যার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা নিঃসরণ খুব কম হচ্ছে বা হচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে এই ভিডিওটা খুবই হেল্প করবে, আমার ভিডিওটা। ঠিক আছে, তো আমরা জাস্ট আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে এটাকে মনিটরিং করার চেষ্টা করবেন সব সময়। হ্যাঁ, তো এটা হাইপও হওয়া যাবে না, আবার আপনাকে খেয়াল রাখতে হবে যে শর্করা খাবার যেটা সুগার আসে, সেটা সে সুগার বাড়ে। অন্যান্য খাবার যেগুলো সুগার বাড়ে না, সেগুলো কম বাড়ে, অনেক খাবার কম বাড়ে। তো নিজে বুঝতে হবে আমাকে। হ্যাঁ, তো অনেকের দেখা যাচ্ছে যে আমার অন্য যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, তারা সেগুলো দেখতে পারে এবং দেখে এইগুলো জানতে পারে। ঠিক আছে, আমার প্রায় 100 মতো ভিডিওই আছে এখন পর্যন্ত। হ্যাঁ, তো দেখতে পারে যে কোনটা কার দরকার বা কোনটাকে ভালো লাগবে। ঠিক আছে, দেখতে পারে। তো ডায়েটটা ফলো করতে হবে এইভাবে যে মানে বেশি রোজা রাখতে পারে। ঠিক আছে, খাওয়া দাওয়া, ঘুম, ব্যায়াম এগুলোর মাধ্যমে সে তার নিজেকে এভাবে ঠিক করতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি একটু দীর্ঘ করে ফেলেছি। তো এটা আপনাদের সচেতনমূলক করার জন্য আমি জাস্ট একটা প্রাথমিক সচেতন ধারণা দিলাম আপনাদের। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের কাজের উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।